হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি মহারাজা মুভিটিকে, যেটি নতুন রিলিজ হয়েছে এবং এটি তামিল এবং তেলুগুতে রিলিজ হয়েছে। মুভিটি ভীষণ ইন্টারেস্টিং এবং থ্রিলারও আছে, তার সঙ্গে সঙ্গে টুইস্ট অ্যান্ড ড্রাম তো আছেই, ড্রামাও খুব ভালো আছে। ওভারঅল মুভিটা গুড কম্বিনেশন মুভি। তো চলো বেশি দেরি না করে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের হিরো মহারাজাকে আমরা দেখতে পাই, মানে বিজয় সেতুপতিকে। মহারাজা একজন সেলুনের দোকানে কাজ করে এবং তার মালিকের কাছে কালকে ছুটির জন্য আবেদন জানাচ্ছিল। পারমিশন পাওয়ার পর পরের দিন তার বাচ্চা এবং বউকে নিয়ে সে ঘুরতে যায়। একটা খেলনার দোকানে তার বাচ্চার জন্য কিছু খেলনা দেখছিল আর তার বউকে দেখাচ্ছিল কোন খেলনাটা সে নেবে। আর ওই দোকানের অপোজিট সাইডে তার বউ এবং বাচ্চা বসেছিল। আর সেই সময় একটা লরির ব্রেক ফেল হয়ে যায়, আর ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে লরিটা তাদের বাড়ির মধ্যে ঢুকে যায়, যার ফলে তার স্ত্রী তো মারা যায়, কিন্তু তার বাচ্চাটা কোনোভাবে বেঁচে গিয়েছিল। আর সে তার বাচ্চাটাকে অনেক বড় করেছে। তার বাচ্চা এখন 10 ক্লাসে পড়ে। তার মেয়ের নাম হচ্ছে জ্যোতি। জ্যোতির স্পোর্টসে ভীষণ ইন্টারেস্ট ছিল, আর সে পড়াশোনার থেকে বেশি যেহেতু খেলাধুলায় ইন্টারেস্ট ছিল, তাই ক্লাসের থেকে বেশি ক্লাসের বাইরেই থাকতো, মানে বেশিরভাগ টাইমই তাকে পানিশড করা হতো। আর তাদের স্কুলে একটা ম্যাম ছিল যার নাম হচ্ছে আসিফা নামের একজন পিটি টিচার। তার পিটি টিচারটি তাকে অনেক বেশি সাপোর্ট করতো, তার খেলাধুলা নিয়ে তাকে অনেক অ্যাপ্রিসিয়েটও করতো। তারপর আমরা দেখতে পাই মহারাজার বাড়িতে 3 জন ব্যক্তি থাকে। 3 জনের মধ্যে একজন হচ্ছে নিজে মহারাজা, তার মেয়ে জ্যোতি, আর একজন ব্যক্তিকে সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। তারপর সময়ের সাথে সাথে আমরা দেখতে পাই এখন মহারাজার নিজের একটা সেলুন শপও আছে, আর সে তার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে, কারণ সে তার বাচ্চার কোনো কষ্ট সহ্য করতে পারে না। একবার তার বাচ্চাকে কেউ একজন বকে দেওয়াতে তাকে গিয়ে সে বাধ্য করে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তার কিছুদিন পর আমরা দেখতে পাই তার মেয়ে জ্যোতি স্কুল থেকে একটা জায়গায় যাচ্ছিল স্পোর্টসের জন্য, আর তার সাথে সাথে তাদের টিচারও থাকবে। ঘরের মধ্যে মহারাজ একাই ছিল, আর একদিন রাতে তো মহারাজ এমন ঘুমোচ্ছিল যে সে বুঝতেই পারেনি তার ঘরে সাপ ঢুকে গেছে। সাপটা তার গায়ের উপর দিয়েও বেয়ে চলে যাওয়াতে সে কোনো টের পায়নি যে সাপ বলে কোনো বস্তু সেখানে প্রস্তুত ছিল। তার পরের সিনে আমরা একজন লোকাল কাউন্সিলরকে দেখতে পাই যে নিজের গাড়ি সারাতে দিয়েছিল, আর সেটাই সে রিসিভ করেছে, কিন্তু তার গাড়ির মধ্যে তার চশমা ছিল, সেটা সে খুঁজে পাচ্ছিল না, যার জন্যই সে গ্যারেজে এসে মারধর করছিল ছেলেপুলেদেরকে, আর বলছিল আমার চশমা না পেলে কাউকে আমি ছেড়ে কথা বলবো না। তারপর সেখানে ধারা নামক একটা ছেলে আসে, যে এসে তাকে উল্টোপাল্টা বলে এবং তার কারণে সেই লোকটি অনেক রেগে যায় এবং তাকে মারধর করে এবং বলে সন্ধ্যের মধ্যে আমার চশমা না পেলে তোর খবর আছে, আর বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে সেখানে আমরা দেখতে পাই সন্ধ্যের সময় কাউন্সিলরটা একটা বারে গিয়ে তার বন্ধু বান্ধবের সাথে ড্রিঙ্ক করছিল। সেই সময় সেখানে ধারা আসে এবং তার চশমাটাও সঙ্গে করে নিয়ে আসে, কিন্তু সে তাকে চশমাটা ফেরত দেয় না, উল্টে তার সামনেই তার চশমাটাকে ভেঙে দেয় এবং তাদেরকে ধরে অনেক মারধর করে এবং বলে নেক্সট টাইম এরকম কিছু করলে জ্যান্ত রাখবে না সে। এই বলে ধরা সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমাদেরকে দেখানো হয় মহারাজা এখন পুলিশ স্টেশনে এসেছে একজন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট করানোর জন্য। যখন তাকে জিজ্ঞাসা করা হয় নিখোঁজ ব্যক্তির নাম কি, তখন সে জানায় লক্ষ্মী। সেই সময় পুলিশের লোকেরা সবাই জিজ্ঞাসা করছিল লক্ষ্মী কে, তার বয়স কি, সে তোমার স্ত্রী না তোমার মেয়ে, কিন্তু সে সব কিছুরই না উত্তর দেয়। লাস্টে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কোনো ব্যক্তি না হলে রিপোর্ট লিখবো কিভাবে, তখন সে জানায় লক্ষ্মী হচ্ছে তার ঘরের ডাস্টবিন। আসলে ছোটবেলায় যে লরি অ্যাক্সিডেন্টে তার মেয়ে বেঁচে গিয়েছিল সেটা সেই ডাস্টবিনের জন্যই বেঁচে গিয়েছিল, যার কারণে সে সেই ডাস্টবিনটাকে এত যত্ন করে এত বছর ধরে গুছিয়ে রেখে দিয়েছে। কিন্তু পুলিশওয়ালারা তো এদিকে কিছুই বুঝতে পারে না, তারা ভাবে যে এই মহারাজা হয়তো পাগল ব্যক্তি, সেই জন্যই তারা বলে তার কেসটা তারা নেবে না। আর এটা শোনার পরে তো মহারাজা পুরো পুলিশ স্টেশনকে তছনছ করে দেয় আর সেখানে বসেই থাকে, সেখান থেকে যাবে না বলে সে সিদ্ধান্ত নেয় যতক্ষণ না এই থানার বড়বাবু আসছে ততক্ষণ অবধি সে সেখানেই অপেক্ষা করবে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় একটা চোর একজনের বাড়িতে চুরি করেছে, কিন্তু ইন্সপেক্টর যে কিনা ওখানকার বড়বাবু ছিল তার নাম হচ্ছে বরদারাজন। সে সেই চোরটাকে খুঁজে বার করে
এবং সে কেসটা সলভ করে দেয়। সে কিভাবে চুরি করেছিল, কিভাবে কোথা থেকে জিনিসপত্র নিয়েছে, কোথায় বিক্রি করেছে, সবই সে খুঁজে বার করে নেয়। আর এই সব কিছু খুঁজে বার করার পরে আসল গয়নাগুলো বরদারাজান নিজেই রেখে দেয়, আর তিনি এইসব চোরেদেরকে পয়সা দিত। আর যদি কেউ এইসব কথা নিয়ে কথা বাড়াতো তাহলে তাদের মুখও বন্ধ করে রাখতো। এরপর তিনি যখন স্টেশনে আসেন তখন সে স্টেশনের অবস্থা দেখে ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না এখানে কি হয়েছে। তারপরে মহারাজা তার কাছে আসে এবং তাকেও সেই সেম কথা বলে। তখন সেও সেই সেমই উত্তর দেয় যে সেটা কে, কোন ব্যক্তি, সে কি তোমার স্ত্রী নাকি তোমার মেয়ে? তখন সে বলে যে না স্যার, ওটা আমার ডাস্টবিন। বরদারাজান যেহেতু অনেক লোভী ব্যক্তি ছিল, তার মাথায় এটাই ঘুরছিল নিশ্চয়ই ওই ডাস্টবিনের মধ্যে কিছু মূল্যবান আছে, না হলে কেউ কেনই বা ডাস্টবিনের জন্য FIR লেখাতে আসবে। সেই জন্যই সে বলে যে ঠিক আছে, আমরা তোমার ডাস্টবিন খুঁজবো। আর এটার জন্য মহারাজা তাকে বলে যে আমি আপনাকে 5 লাখ টাকা দেবো আপনি যদি ওই ডাস্টবিনটা খুঁজে দেন। আর সেই লোভেই তারা ওটার ইনভেস্টিগেশন করা চালু করে দেয়। তারপরের সিনে অনুরাগ কাশ্যপ মানে সেলভাকে দেখানো হয়। সেলভা আসলে নিজের সাথীদের সাথে মিলে চুরি চাকারি করে, আর তার সাথে সাথে অনেক নোংরা কাজ করে। যেমন চুরি করতে গেলে সেই বাড়িতে যদি কোনো নারী থাকে তাকে তুলে এনে তার ধর্ষণ করা থেকে শুরু করে আরো নানান রকমের জিনিসপত্র। আর তার মার্ডারেও অনেক হাত আছে। সেলভা বিবাহিত ছিল, তার স্ত্রী এবং একটা ছোট মেয়েও ছিল। সে বাড়িতে একদমই সতী সাবিত্রীর মতন থাকতো। তার বাড়ির লোককে কোনোদিনই টের পেতে দেয়নি যে সে এরকম নোংরা একজন ক্রিমিনাল। সমাজের কাছে সে খুব ভালো একজন ব্যক্তি, কারণ সে সব নর্মাল মানুষদের মতনই জীবনযাপন করত। আর তার সাথে সাথে তার একটা ইলেকট্রিক শপও ছিল, যেটা সে নামেই চালাতো। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই ওই ডাস্টবিনটা এখন সেলভার বাড়িতেই রয়েছে। আর পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ অফিসাররা ডাস্টবিনটা খোঁজার সত্ত্বেও পায়নি, তাই জন্যই তারা নতুন একটা ডাস্টবিন ওরম সেম দেখতে বানাবার প্ল্যানিং করে নেয়। তাই জন্যই তারা একজনের সাথে কথা বলে যে কিনা ওটা বানিয়ে দেবে। সে তাদেরকে 3-4 দিনের সময় চায়। তারপরের সিনে আমাদেরকে দেখানো হয় যে সালভার বাচ্চার জন্মদিন, যার জন্যই সে সোনার দোকানে গিয়েছে। আর সে স্পেশাল অর্ডার দিয়ে একটা অমূল্য সোনার চেইন বানিয়েছে, যেটা কিনা সে তার মেয়ের জন্মদিনে তাকে উপহার হিসেবে দেবে। যেহেতু তার মেয়ের জন্মদিন, তাই জন্যই সালভার বউ তাকে বলে যে সেলুনে গিয়ে চুল কেটে একেবারে সোনার চেনটা নিয়ে বাড়ি চলে আসতে, কারণ তাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। সেলভা চেনটাকে নিয়ে মহারাজার শপে চলে আসে। সালভা যখন তার বউয়ের সাথে কথা বলছিল সেই সব কথাই মহারাজা শুনতে পায়, যার কারণে সে সালভার সাথে অনেক ভালোভাবেই ট্রিট করছিল। কিন্তু সালভা সেরকম ধরনের ব্যক্তি ছিল না। সে খুব অভদ্রভাবে তাকে ট্রিট করে এবং ট্রিমারের ব্যাটারিটা মিডিলেই শেষ হয়ে যায়, যার জন্য সে পাশের ইলেকট্রিশিয়ান দোকান থেকে ট্রিমারের ব্যাটারিটা নিতে যায়। যেই সময় সে শপে যাচ্ছিল সেই সময় আমরা দেখতে পাই যে সামারি বলে ওই ব্যক্তিটি সালভাকে ফোন করেছে। আর সে তাকে ফোন করে জানাচ্ছে যে হয়তো আমাদেরকে পুলিশ ধরে নেবে, কারণ নিউজ পেপারে তাদের ক্রাইমের খবর ছেপে গিয়েছে, শুধু তাদের নাম আসেনি। আর এই সব কিছু নিয়েই সেই লোকটি ভয় পাচ্ছিল, যার জন্যই সে সালভাকে ফোন করে এই কথাগুলো বলে। কিন্তু এদিক থেকে সালভা বলে যে কিচ্ছু হবে না, শুধু নর্মাল বিহেভ কর। আর এই সব কথাগুলো মহারাজা শুনে নিয়েছিল, কিন্তু সে এমনভাবে প্রিটেন্ড করে যে সে কিছুই শুনতে পায়নি, কারণ সব কিছু শুনে সে আনসুনা করে দেয়। তারপর সালভা তাড়াহুড়োর চোটে নিজের মেয়ের চেনটা ওখানে ফেলেই বাড়ি চলে যায়। সালভার মেয়ের জন্মদিন চলে আসে। জন্মদিনের সময় যখন সে তার মেয়েকে চেনটা গিফট করবে, সে সেই চেনটা খুঁজেই পাচ্ছে না। সে নিজের পকেট থেকে শুরু করে সারা ঘর খুঁজেছে, কিন্তু চেন সে খুঁজেই পাচ্ছে না। আর এইদিকে আমরা দেখতে পাই মহারাজা সেই চেনটা নিয়ে সালভার কাছেই আসছিল, কিন্তু তার পেছন পেছন আসছিল হয়তো পুলিশ। আর যেহেতু কালকেরে সে সব কথা শুনে নিয়েছিল, তাই সালভা ভেবেছে যে সেই হয়তো সব পুলিশদেরকে নিয়ে আসছে তাকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু এদিকে এরকম কিছুই ছিল না। মহারাজা তো শুধুমাত্র চেনটাই ফেরত দিতে আসছিল, কিন্তু সালভার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আর পুলিশরা এসে সালভাকে অ্যারেস্ট করে, কারণ পুলিশরা সালভার খোঁজ অন্য কোথাও থেকে পেয়ে গিয়েছিল। আর সেই কারণে সালভার একটা রাগ জমে যায় মহারাজার উপরে। তারপর আমরা আবারও প্রেজেন্ট সিনে চলে আসি, মানে এতক্ষণ যে সিনটা চলছিল সেটা হচ্ছে পাস্টের সিন। এখন অনেকটা বছর কেটে গিয়েছে, আর প্রেজেন্টে আমরা এটা দেখতে পাই যে ডাস্টবিনটা বানানো হয়ে গিয়েছে, কিন্তু ডাস্টবিনটা যেহেতু একদমই চকমকে লাগছিল
তাই জন্যই তারা সবাই মিলে এরা ডিসাইড করে যে ডাস্টবিনটাকে একটু পিটিয়ে একটু ময়লা করে তাকে দিয়ে দেওয়া হবে, যাতে এটাই তার লক্ষ্মী ডাস্টবিনটাই লাগে। কিন্তু এবার একটা প্রবলেম হয়ে যায় যে জিনিস তো পেয়ে গেছি কিন্তু চোর পাইনি, যার জন্যই তারা ডিসাইড করে যে খবরই ছিল তাকেই চোর বানাবে। যার জন্যই তারা মহারাজকে আবারও ফোন করে এবং আবারও ডিটেলস জিজ্ঞাসা করে সেদিন রাতে কি হয়েছিল, যাতে এই গল্পটা একদম রিয়েল লাগে। মহারাজা নিজের কাহিনীটা বলতে থাকে, রাত্রি 10টার সময় নিজের দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই, আর সেখানে আমি 3জন চোরকে দেখতে পাই। তাদের মধ্যে কেউ আমার জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যায়, আর তার সাথে সাথে ডাস্টবিনটাও নিয়ে চলে যায়। আর এর সাথে সাথে আমাদেরকে একটা সিনও দেখানো হয়, যেটা আর কি মহারাজা বলছিল সেটা আসল সিন ছিল না। এখানে মহারাজা ছিল না, মহারাজার জায়গায় তার মেয়ে ছিল। আর সেদিন রাতে মহারাজা তার মেয়ের জন্য জুতো কিনতে দোকানে গিয়েছিল, যার কারণেই সে লেট করে বাড়ি আসে। আর তার জায়গায় ঠিক 10টার সময় তার মেয়ে গেটটা খুলেছিল আর নিজের বাড়িতে গিয়েছিল। ওই বাড়ির মধ্যে আগে থেকেই 3জন বসেছিল আর অপেক্ষা করছিল মহারাজার জন্য, কিন্তু সেখানে ভুলবশত তার মেয়ে পৌঁছে যায়। তার মেয়ে গিয়ে নিজের মতন ফ্রেশ হয়ে জামা কাপড় ছাড়ছিল। ওই টাইমেই ওই 3জন চোরেরা তার উপর আক্রমণ করে দেয়। আর ওই 3জনের মধ্যে একজন ছিল সালভা। ওই 3জনের মধ্যে প্রথম ব্যক্তিটি ছিল ধানা, আর তারপর সেকেন্ড ব্যক্তিটি ছিল পুলিশের খবরই, আর থার্ড ব্যক্তিটি হচ্ছে সালভা, যে জেল থেকে বেরিয়ে এসেছিল। সালভা আসলে এদের দুজনকে এই ঘরে এই কারণে নিয়ে এসেছিল যাতে সে নিজের বদলা নিতে পারে। আর যখনই সে মহারাজার মেয়েকে পায় সামনে, তার মেয়ের ওপরে তারা 3জন হিংস্র জানোয়ারের মতন ঝাঁপিয়ে পড়ে, জ্যোতিকে অনেক মারধর করে এবং তার সাথে সাথে তাকে রিপিটেডলি ধর্ষণ করতে থাকে। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পরেও যখন সেখানে মহারাজা এসে পৌঁছায় না, তখন তারা সেখান থেকে চলে যায়। কিন্তু ইতিমধ্যেই জ্যোতি তাদের মধ্যে একজনের কাঁধে সেই দাগ দেখে নিয়েছিল, যেই দাগটা এখনও তার বাবা সবার মধ্যে খুঁজে যাচ্ছে। তারপর আবারও সিনটা প্রেজেন্টে চলে আসে। সেই অফিসারটি মানে নানলা সিভা অফিসারটি শকড হয়ে যায়, কারণ সে তো সবই জানতো এই ঘটনাটা, কারণ সেদিন রাতে তো সেও সেখানে প্রস্তুত ছিল। কিন্তু সে এটা বুঝে যায় যে মহারাজা মিথ্যে কথা বলছে, কারণ মহারাজা তো সেদিনকার রাতে বাড়িতেই ছিল না। কিন্তু এদিকে মহারাজা এইভাবেই গল্পটা গুছিয়েছে যে সে সেদিন রাতে বাড়িতেই ছিল। এই সব কিছু শোনার পর লোকটি অনেক ঘাবড়ে যায় এবং বুঝে যায় যে মহারাজা সব কিছু জেনে বুঝেই করছে, আর এই ডাস্টবিনের কেসটাও হয়তো নকলভাবে সে সাজিয়েছে। তারপরে সে সালভাকে কল করে এই সব কথা বলে দেয়। সালভাও একবারের জন্য ঘাবড়ে গেলেও সে আবারও বলে যে শান্তভাবে থাকতে আর চুপচাপ থাকতে, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। তারপর সেদিন রাতের সিনে আমরা আবারও ফিরে যাই। সেখানে আমরা দেখতে পাই মহারাজা নিজের বাড়িতে যায়, গিয়ে জ্যোতিকে ওই অবস্থায় দেখে সে তো একেবারে হতভম্ব হয়ে যায়। তাড়াতাড়ি করে তাকে হসপিটালে ভর্তি করায় আর যা হোক করে তাকে বাঁচিয়ে তোলে। তার মেয়ে শুধু তাকে একটাই কথা বারবার রিকোয়েস্ট করছিল যে ওরা আমার সাথে এরকমটা কেন করলো, আমি ওদের কাছে একবার জিজ্ঞাসা করতে চাই। ওরা যদি চুরি করতেই আসতো তাহলে চুরি করে চলে যেত। আর এই কথাটাই তার মেয়ে বারবার বলে যাচ্ছিল। তার মেয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। আর জ্যোতি তার সাথে সাথে এটাও বলে যখন তারা তাকে ধর্ষণ করছিল সেই সময় সে তাদের একজনের পিঠের মধ্যে একটা দাগ দেখে, একটা ঘায়ের দাগ। এই কথাটি তার বাবাকে সে বলে দেয়। তারপর থেকে তো তার বাবা সেটাই নিয়েই খুঁজে বেড়াচ্ছে। তারপর আমরা দেখতে পাই পুলিশওয়ালারা নিয়ে চলে আসে সেই লোকটিকে এবং বলে এই দেখো, এই হয়তো তোমার ডাস্টবিন চুরি করেছিল। আর সেরমভাবেই সিন রিক্রিয়েট করাতে থাকে। তারপরে পুলিশ অফিসারটা জিজ্ঞাসা করে তাহলে এবার এর কি করা যায়। তখন মহারাজা বলে যে একে ছেড়ে দিন, আমার আর কিছু লাগবে না, আমি ডাস্টবিন পেয়ে গেছি, এতেই আমার অনেক। আর এই কথাটা বলার পরে তখন মহারাজা সেই লোকটিকে হাক করে। আর হাক করার সময় সে যখন তার পিঠের মধ্যে হাত দিয়ে ধরতে চায় তখন সে সেই দাগটা বা ওই ঘাটা বুঝতে পারে। আর তখন সে কনফার্ম হয়ে যায় যে এই ছিল সেই ব্যক্তিটি। তারপর মহারাজা নাল্লা সিভাকে জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত হবে, আর সে বলে 50-এর আশেপাশে। আর তখন মহারাজা তাকে জিজ্ঞাসা করে এটা করতে তোমার একবারও লজ্জা করলো না? কিন্তু কেউই সেটা কিছু বুঝতে পারছিল না। সবাই ভাবছিল সে হয়তো ডাস্টবিনের কথাই বলছে, কিন্তু এদিকে তো সেই লোকটি ভালোভাবেই বুঝতে পারছিল মহারাজা কি বলতে চাইছে।
তারপর আসে গল্পের মধ্যে একটা টুইস্ট। এখানে আমরা দেখতে পাই পুলিশওয়ালারা সবই জেনে গেছিল, কারণ যখন তারা মহারাজার ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল তখন তারা এটা জানতে পারে তার মেয়ে এখন হসপিটালে ভর্তি। আর কেন ভর্তি সেটাও তারা জানতে পারে, কারণ সেদিন রাতের বেলা 3জন ব্যক্তি এসে তার মেয়ের সাথে কী করেছিল সবই পুলিশওয়ালারা জেনে গিয়েছিল। যার কারণে পুলিশওয়ালাটা একটা বড় চাকু বার করে মহারাজার হাতে ধরিয়ে দেয় এবং বলে এই শয়তানটাকে মেরে ফেলো, কারণ তারা সবই জেনে গেছিল যে কি নৃশংসভাবেই না তার মেয়েকে কষ্ট দিয়েছে এরা। আর তখন আমরা দেখতে পাই মহারাজা নানলাসিবা বলে ব্যক্তিটাকে খুন করে দেয়, মানে তার পাপের শাস্তি তাকে দিয়ে দেয়। আর তার কিছুদিন পরে মহারাজা জানতে পারে সালভার খবর। সালভা এখন একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল, আর সে সেখানে পৌঁছে যায় এবং তাকে বীভৎস মারধর করে। তাকে এতটা বাজেভাবে মেরেছিল যে সে ওঠার ক্ষমতায় পর্যন্ত ছিল না। আর সেখানে সে তার মেয়েকে নিয়ে আসে। তার মেয়ে এসে তখন সালভাকে বলে তোমার তো এটাই দরকার ছিল বলে সে ছুঁড়ে দেয় তার সামনে সেই সোনার চেনটাকে, যেটা দেখে তো সালভা খুব শকড হয়ে যায়, কারণ এই সোনার চেনটাই তো সে তার মেয়ের জন্য ছোট্টবেলায় বানিয়েছিল। কারণ জ্যোতি ভাবছিল শুধুমাত্র এই ডাকাতির চক্করেই তার সাথে এত কিছু হয়েছে। তারপর সিনটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন আমরা দেখতে পাই মহারাজা তার স্ত্রী এবং তার বাচ্চাকে নিয়ে এই চেনটা ফেরত দিতে গিয়েছিল তার জন্মদিনের দিন, কিন্তু তখন যেহেতু সালভাকে তার আগেই তুলে নেওয়া হয়েছিল আর তার ওয়াইফও সব কিছু জেনে গিয়েছিল, তাই জন্যই তার ওয়াইফ বলে এই এত খুনের রক্ত দিয়ে তৈরি করা চেন আমি নেব না, এটা তুমি কোনো মন্দিরে বা গরিবকে দান করে দিও। আর তারা তার বাড়িতেই বসেছিল, আর সেই জন্যই মহারাজা ওখানকার পাশের দোকান থেকে একটা খেলনা কিনতে গেছিল সালভার মেয়ের জন্য। আর সেই সময় সেখানে ওই লরি অ্যাক্সিডেন্টটা হয় এবং অ্যাক্সিডেন্টের ফলে মহারাজার ওয়াইফ, সালভার ওয়াইফ এবং মহারাজার মেয়ে মারা যায়। আর এটা হচ্ছে সালভার মেয়ে। আর এতদিন ধরে যাকে সে নিজের মেয়ে হিসেবে মানুষ করছে সে আসলে সালভার নিজের মেয়ে ছিল, কিন্তু তাকে নিজের মেয়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে মহারাজা। আর আবারও সিনটা প্রেজেন্টে চলে আসে। এখন জ্যোতি আবারও চলে যাওয়ার সময় সালভা তার পিঠের মধ্যে ওই মার্কটা দেখতে পায়, যেই মার্কের মধ্যে একটা ঘা ছিল, আর সেই ঘায়ের মধ্যেই ছোটবেলায় সে তার মেয়ের গায়ে ওষুধ লাগিয়ে দিত। আর এটা দেখার পরে সে বুঝে যায় যে এটাই হয়তো তার মেয়ে। তার জন্যই সে মহারাজার পা ধরে তাকে জিজ্ঞাসা করে এটা কি আমার মেয়ে, আমাকে বলো। কিন্তু মহারাজা তাকে বলে যে হ্যাঁ ওটা তোরই মেয়ে, কিন্তু তাকে আমি কোনোদিনও এই কথাটা জানতে দেব না। আর তখন সালভা তাকে রিকোয়েস্ট করে একবারের জন্য তার মেয়ের সাথে তাকে দেখা করানোর, কিন্তু তখন মহারাজা বলে যে তোর এই নোংরা কাজের জন্য এটাই তোর প্রাপ্ত শাস্তি। আর তারপর মহারাজা তাকে সেই অবস্থায় ছেড়ে সেখানে তার মেয়েকে নিয়ে বাড়ি চলে যায়। আর ওই গিল্টে সালভা নিজের আত্মহত্যা করে নেয়, কারণ সে সেই গিল্টটা নিতে পারছিল না যে তার নিজের মেয়ের সাথে সে এত বড় পাপটা করেছে, যার জন্য সেই কনস্ট্রাকশনের বিল্ডিং থেকে ঝাঁপ মেরে সে আত্মহত্যা করে নেয়। আর এইভাবেই এই মুভিটার এন্ড হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই মুভিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, আর এরকম ধরনের লেটেস্ট রিলিজ মুভি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।